রাত্রির জল ভেজা বাতাস ক্রমাগত দুলিয়ে চলেছে ঝুলন্ত লণ্ঠনটা। সেই সঙ্গে দেয়ালে নড়ছে ঘরে বসে থাকা মানুষদের ছায়া। আড্ডায় মাঝে মাঝে একটা সময় আসে যখন হঠাৎ সবাই একসঙ্গে চুপ হয়ে যায়। জমাট গল্পেরও একটা মহিমা আছে। সে গল্প সত্য মিথ্যা বা অবিশ্বাস্য যাই হোক না কেন, ভালো করে বলতে পারলে শ্রোতারা মুগ্ধ হয়। আদিনাথ কথক হিসেবে প্রথম শ্রেণীর, নিতান্ত তুচ্ছ বিষয়কেও বলার গুণে মনোমুগ্ধকর করে তুলতে পারেন। আজ রাতের পরিবেশ আর তার গল্প এমন খাপ খেয়ে গেল যে আচ্ছাধারীরা কেউ কোনো তর্ক তুলল না। কেবল ষোড়শী চাটুর্যে বললেন, আপনার ঠাকুমার মৃত্যু বিষয়ে ওই ভবিষ্যৎবাণী মিলে যাওয়াটা অবশ্য আমি খুব আশ্চর্য কিছু বলে মনে করছি না, কারণ এই কথাটা বাড়ির কেউ নিশ্চয় তাকে মুখ ফসকে বলে ফেলে থাকবে। ফলে আপনার ঠাকুমার মনের দিক দিয়েই 15ই ফাল্গুন তারিখের প্রসঙ্গে দুর্বল হয়ে পড়েছিলেন। বয়স অনেক হয়েছিল, কাজে ওই বিষয়ে বিশেষ তারিখে হয়তো মানসিক উত্তেজনা সামলাতে পারেননি। তার মনই তাকে নির্দেশ দিয়েছিল দেহ রক্ষা করতে। এমন হয় আমি শুনেছি। কিন্তু হারিয়ে যাওয়া বিষ্ণুমূর্তি ফিরে পাওয়ার ব্যাখ্যাটা বড় কঠিন। তাছাড়া সব কিছু যে ব্যাখ্যা থাকতেই হবে তার কি মানে আছে? কিছু কিছু আবছা আড়াল থাক না, তাতে জীবন সরস হয়ে ওঠে। রাম গাঙ্গুলি বললেন, সব জিনিসের ব্যাখ্যা হয় না। আমার আপন ভাইরা ভাই তার মামা বাড়ির গ্রামে নিজের চোখে আঁতুড়ের ছেলেকে হেঁটে বেড়াতে দেখেছে, জানো? সে অত্যন্ত সাত্ত্বিক প্রকৃতির মানুষ, অকারণে মিথ্যে কথা বলবে না। সদ্যোজাত ছেলে সবে নাড়ি কাটা হয়েছে, সে হাঁটছে আর খিলখিল করে হাসছে। আচ্ছা, ভাইরা ভাইয়ের কথা না হয় বাদই দাও। আমার ছোটবেলায় আমি এমন একটা অদ্ভুত ব্যাপার দেখেছি যা শুনলে তোমরা বিশ্বাসই করবে না। পতিরাম মজুমদার আদিনাথের কাহিনী শেষ হলে পরিত্রাণের আশা করেছিলেন এবং সম্প্রতি বাড়ি ফেরবার উদ্যোগ হিসেবে চাদর কাঁধে ফেলে লাঠির খোঁজ করছিলেন। আর একটা অপ্রাকৃত গল্প শুরু হতে চলেছে দেখে তিনি কাতর স্বরে বললেন, আর নয়, আজ আর নয়, এবার সবাই উঠে পড়া যাক, চলো। পথ তো কম নয়, আমায় যেতে হবে সেই পশ্চিম পাড়া। তাছাড়া ষোড়শী ভাইয়েরও তো খাওয়া দাওয়া আছে। ষোড়শী চাটুর্যে হেসে বললেন, আমার খাওয়ার এখনো ঢের দেরি, শোনাই যাক না গল্পটা। বাকিদের কি মত? সকলে বললেন, গল্প হোক, গল্প হোক। ও মা, বলে হতাশ ভঙ্গিতে পতিরাম দেয়ালে ভর দিয়ে এলিয়ে বসলেন। রাম গাঙ্গুলি বললেন, আজ থেকে প্রায় 40 বছর আগের কথা বলছি। তখন আমার বয়স আর কত হবে, ধরো 20 কি 22। সেই বয়সে আমি যে কি ডান পিটে ছিলাম, যারা আমাকে এখন দেখছো তারা ধারণাও করতে পারবে না। পেটের গোলমাল আর হাঁটুর বাত আমাকে অকেজো করে দিয়েছে। নইলে 8-10 বছর আগেও আমি নিম গাছে উঠে দাঁতন পেরেছি। যাই হোক, ঘটনাটা বলি। আমার কৈশোরের বেশ কয়েক বছর আমাকে মামা বাড়িতে কাটাতে হয়েছিল। দাদামশাই ছিলেন সংস্কৃতজ্ঞ পণ্ডিত মানুষ, মামারাও সবাই লেখাপড়া জানা। আমার বাবা তখন জরিপ বিভাগের কাজের সূত্রে তরাইয়ের জঙ্গলে কর্মরত। বাড়ির কাছে কোনো ভালো স্কুল নেই। বাবা বছরে 2-1 বার ছুটি নিয়ে বাড়ি আসেন। এমন অবস্থায় আমার পড়াশোনা হওয়া কঠিন দেখে মা আমাকে মামা বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। দাদুর কাছে আমার লেখাপড়া শুরু। ইংরেজি জানি না বটে, কিন্তু ব্যাকরণ আর বেদান্তে আমি অল্প বয়সেই কিছুটা অধিকার অর্জন করেছিলাম। যে বছর পড়া সাঙ্গ করে বাড়ি ফিরে আসি, সে বছর কালী পুজোর সময় আমার এক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। মামা বাড়ির গ্রামের উত্তরে ছিল পুঁটি নদী। নদীর খাত চওড়া, কিন্তু পলি পড়ে তার স্রোত ক্ষীণ হয়ে এসেছিল। নানান ভৌতিক কাহিনীর গুজব চালু ছিল জলাভূমিটার সম্বন্ধে। নরম কাদা, নলখাগড়ার বন, উলু ঘাসের আর হোগলার জঙ্গল,
আর মাঝে মাঝে একটা জায়গায় একটু ঘাস জমি, তাতে একটা দুটো বড় গাছ। এই নিয়ে সে জলাভূমির বিস্তার। আমি আর আমার প্রাণের বন্ধু তিনকড়ি, সেও ছিল আমারই মতো ডানপিটে আর নির্ভীক। এই জলাভূমির মধ্যে বেরিয়ে বেড়াতাম আমরা। সেসব দিনের কথা মনে এলে এখন বুকের মধ্যেটা কেমন করে ওঠে। কারোর সঙ্গে ঝগড়া বিবাদ নেই, মনে কেবল নির্মল আনন্দ, চোখে অল্প বয়সের স্বপ্ন। অমন সব দিন আর আসবে না। সে বছর কালী পুজো পড়েছিল বেশ দেরি করে। কার্তিকের মাঝখান পেরিয়ে বাতাসে হিমের ছোঁয়া লেগেছে, বিকেলের পরন্ত রোদ্দুরের সোনা রং। সন্ধে নামছে সূর্যাস্তের পরেই। এই পরিবেশে আমাদের দুই বন্ধুর জলাভূমির ভেতর ঘুরে বেড়াতে খুব ভালো লাগতো। অনেক সময় দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়তাম আর ফিরতাম রাতের প্রথম প্রহর পার করে। ছোট ছোট ঘাস জমিগুলোতে সরু আলের মতো পথ বেয়ে গাছের তলায় শুয়ে বসে গল্প করতাম। সবগুলোতে যাওয়া যেত না। ওই জলাভূমি, নলখাগড়া আর উরুর ঘাসের বন, হালকা জ্যোৎস্নায় বড় বড় গাছের ছায়া, সব মিলিয়ে রূপকথার রাজ্য তৈরি করত। আর ওই বয়সেই বুঝতে পারছ তো, জীবনে তা একবারই আসে। কালী পুজোর ঠিক আগের দিন, সেদিন ভূত চতুর্দশী। তিনকড়ি সকালের দিকে এসে আমাকে বলল, রাম চল আজ বিকেলে জলার ভেতর বেড়াতে যাই। একেবারে সন্ধ্যের পর একটু রাত্রির করে ফিরবো। আজ রাত্রিরে অমাবস্যা লাগবে। এত অন্ধকারে কখনো ওখানে বেড়ায়নি। পথঘাট তো সব আমাদের চেনা। যাবি? সত্যি পুরো জলাভূমিটা আমরা নিজেদের হাতে তালুর মতো চিনতাম। সন্ধে হয়ে গেলেও অসুবিধের কোনো কারণে আমি রাজি হয়ে গেলাম। একটু পরন্ত বেলায় আমরা বেরিয়ে পড়লাম। গ্রাম ছাড়িয়ে আরও মাইল খানেক হেঁটে এসে পড়লাম জলাভূমির প্রান্তে। সূর্য অস্ত গেছে। তিনকড়িকে বললাম, আর ভেতরে ঢুকবি নাকি এইখানে বসে কিছুক্ষণ গল্প করে ফিরে যাই? চল। তিনকড়ি এসে বলল, কেন, ভয় করছে বুঝি? যা, ভয় কিসের? আজ অমাবস্যা পড়ছে, একেবারে অন্ধকার হয়ে যাবে কিন্তু। তার মানেই তো ভয় পাচ্ছিস? দূর, চল দেখি, অন্ধকারেই তো মজা, আয়। এরপর না গিয়ে উপায় থাকে না। ঢুকলাম জলার ভেতর। চারিদিক প্রায় মাথা ছাড়িয়ে উঠেছে হোগলার ঝোপ। বোধহয় সেই জন্য সেখানে অন্ধকার নামছে একটু তাড়াতাড়ি। হালকা ধোঁয়ার মতো একটা অস্পষ্ট কুয়াশা ঘনাচ্ছে। হেমন্তকালের শুরু। এই সময় সন্ধেবেলা বাতাস বয় না, কিন্তু ঝোপগুলোর মধ্যে বাতাস বয়ে যাওয়ার মতো একটা শিশি শিশি আওয়াজ হচ্ছে। সেটা অবশ্য আমার মনের ভুলও হতে পারে। ভয় ঠিক করছিল না, কিন্তু অন্যদিন জলার ভেতর ঘুরে বেড়াবার সময় মনে যে সহজ ফুর্তির ভাব থাকে, সেটা অনুভব করছিলাম না। পরিবেশ কেমন যেন বিষণ্ণ ভাব। কি একটা যেন ঘটতে চলেছে। সমস্ত জায়গাটা তার জন্য অপেক্ষা করে রয়েছে। মনে পড়ল, আজ তো ভূত চতুর্দশী। দুপুরে 14 শাক ভাজা দিয়ে ভাত খেয়েছি। এতক্ষণে বাড়িতে দিদিমা 14 প্রদীপ দেবার জন্য প্রদীপ গোছাচ্ছেন, সলতে পাকাচ্ছেন। দিদিমা বলতেন, ভূত চতুর্দশীর দিন সন্ধ্যের পর 14 জন ভূত বাতাসে ভর করে পৃথিবীতে ঘুরে বেড়ায়। তাদের খপ্পরে পড়লে ভারী মুশকিল। ভূতেদের নামও বলতেন, আড়মুই, ছাড়মুই, পোড়ামুই, অন্তাই, দন্তাই, খন্তাই, বড়ি, ঠড়ি, আরও কি কি যেন। সবগুলো মনে পড়ছে না। বাড়িতে বসে এসব শুনলে হাসি পায়, কিন্তু এখানে তো গা ছমছম করছে। কিছু দূর হাঁটবার পর বাঁদিকে একটা সরু পথ ঝোপঝাড়ের ভেতর দিয়ে ঢুকেছে। আমরা সাবধানে পা ফেলে ঘাস জমিটায় গিয়ে হাজির হলাম। তখন দিনের আলো পুরোপুরি নিভে রাত্রি নেমেছে। দ্বীপটা লম্বায় 20 হাত, চওড়ায় 15 হাত মতো হবে। মাঝখানে একটা বড় গাছ ঠেলে উঠেছে ওপর দিকে। তার মোটা গুড়িতে হেলান দিয়ে তিনকড়ি বসলো। আমি বসলাম মুখোমুখি। অমাবস্যার রাত্রিরেও নক্ষত্রদের থেকে চুঁয়ে আসা ক্ষীণ একটু আলোর আভাস থাকে। সে আলো অন্ধকার দূর করে না,
পরিবেশকে আরও রহস্যময় করে তোলে। তিনকড়ি বলল, আয় নিধুবাবুর একখানা গান ধরা যাক। সেই যে গানটা, যে খাতনা যতনে, আমার মনেই জানে। গাইবি? নে শুরু কর। আমার গাইতে ইচ্ছে করছিল না। তিনকড়ি বেশ ভালো গান জানতো, সে একাই গান ধরল। হঠাৎ আমার মনে হলো তিনকড়ি আসলে ভয় পেয়েছে। প্রথমে সাহস দেখিয়ে এখন সে ভয়টা স্বীকার করতে লজ্জা পাচ্ছে। গান গাওয়াটা প্রকৃতপক্ষে তার ভয় কাটানোর জন্য। কিন্তু কেন ভয় পেল তিনকড়ি? পরিবেশের অদ্ভুত বিষণ্ণতা আর দমচাপা ভাবটা কি সে ধরতে পেরেছে? দু এক লাইন গাইবার পর তিনকড়ি থেমে গিয়ে আমাকে বলল, গতকাল এই জলার দিকে অনেক রাত্রিরে একরকম আশ্চর্য আলো দেখতে পাওয়া গেছে, জানিস? আলো? কিরকম আলো? এতক্ষণ বলিসনি তো? এমনিই বলিনি, আমাদের গ্রামের অনেকেই দেখেছে। আজ সকালে মধুমিত্তির, হারাধন মজুমদার আর বিশুখুড়ো আলোচনা করছিল পথে দাঁড়িয়ে, তাই শুনছিলাম। কি বলছিল? নিজেরা দেখেছে? মধুমিত্তির আর বিশুখুড়ো দেখেছে নীলচে মতো আলো আকাশ থেকে গোলার মতো নেমে এসে মাটির কাছে দপ করে জ্বলে ওঠে। অনেকখানি জায়গা জুড়ে সেই আলো ছড়িয়ে পড়েছিল। হারাধন মজুমদার বলছিল, কাল রাতে এই জলায় ডাইনিদের চাতর বসেছিল। সে আবার কি? চাতর মানে আসর। দূর দূর দেশ থেকে ডাইনিরা গাছ চালিয়ে উড়ে আসে। তারপর সারা রাত ধরে তাদের সভা চলে। ওই সভাকেই বলে চাতর। গাছ চালা কাকে বলে জানিস তো? কোনো বড় গাছের ডালে বসে ডাইনিরা হুকুম করে, অমুক জায়গায় চলো। অমনি সে গাছ আকাশে উড়ে সেই জায়গায় গিয়ে হাজির হয়। উড়তে উড়তে গাছ যখন মাটির কাছে নেমে এসে লেগে বসে, তখন ওই রকম দপ করে নীল আলো জ্বলে ওঠে। আমি অবশ্য এসব বিশ্বাস করি না, ওরা বলছিল, আমি শুনলাম। এই আর কি। বিশুখুড়ো আবার সন্ধ্যের পর আফিং খায়, বুঝতেই পারছিস। কথা বলতে বলতে হঠাৎ চুপ করে তিনকড়ি একবার ওপর দিকে তাকালো। কি একটা জিনিস যেন তার মনে পড়ে গিয়েছে। তারপর সোজা হয়ে বসে পেছন ফিরে সেই গাছটায় হেলান দিয়ে দিল। তার মোটা গুঁড়িতে একবার হাত বোলালো। এবার সে ঘুরে আমার দিকে যখন তাকালো, সেই অল্প আলোতেও দেখলাম তার মুখ শুকিয়ে গিয়েছে। ভয় পেলে মানুষের যেমন হয়। বললাম, কি রে, কি হলো তোর? নিজের গল্পে নিজেই ভয় পেলি নাকি? ফিসফিস করার মতো গলায় তিনকড়ি বলল, রাম, এই গাছটা কোথা থেকে এলো? এটা তো আগে কখনো দেখিনি। তাছাড়া কি গাছ এটা? এবার আমিও অবাক হয়ে গাছটার দিকে তাকালাম। সত্যি তো, এই জমির টুকরোটায় মোটামুটি বড় গাছ বলতে একটা গাব আর একটা মাঝারি তেঁতুল গাছ বরাবর দেখে এসেছি। সে দুটো তো যথাস্থানে দেখা যাচ্ছে। তাহলে বাড়তি এটা আবার কোথা থেকে এলো? গাছটাই বা কি জাতের? আমরা গ্রামের ছেলে, সব রকম গাছই চিনি। বড় বড় শাল গাছের মতো পাতাওয়ালা এটা কোন গাছ? মাটি থেকে বিরাট মোটা গুঁড়ি সোজা আকাশের দিকে উঠেছে। বিশেষ জটিল ডালপালা নেই, অনেকটা ওপরে কিছু শাখা প্রশাখা এদিক ওদিক ছড়িয়েছে। তাতে থালার মতো বড় বড় গোল গোল পাতা। দেখলেই মনে হয় এ বাংলাদেশের গাছ নয়। তিনকড়ি এইরকম ভয় পাওয়ায় গলায় বলল, দেখ, দিন সাতেক আগেও এখানে বসে আমরা আড্ডা দিয়ে গেছি। এই গাছটা তো দেখিনি। এখানে কেন? গ্রামে ত্রিসীমা না এমন গাছ দেখেছিস কখনো? এ হলো ভিন দেশের গাছ। তারপর কাঁপা গলায় বলল, রাম, বিশুখুড়োরা ঠিকই দেখেছিল, এখানে ডাইনির চাতর হয়েছে কাল। এই গাছ তারাই উড়িয়ে এনেছে। চল, আমরা এখান থেকে চলে যাই। কি করে যে ফিরে এলাম তারপর, তোমাদের আর কি বলবো। চেনা জায়গা, ছোটবেলা থেকে খেলা করে মানুষ হয়েছি ওই জায়গায়। কিন্তু সেদিন যেন কেবল পথ হারিয়েই ফেলছি। রাস্তা আবার ঘুরে একই বিন্দুতে এসে হাজির হচ্ছে। রীতিমতো ভয় পেয়ে গেছিলাম, বুঝলে?
অত্যন্ত আবছা তারার আলো, লম্বা ঘাসের জঙ্গল, একটু পা ফেলতে ভুল হলেই কোমর পর্যন্ত কাদায় গেঁথে যাবার সম্ভাবনা। তার সঙ্গে হেমন্তকালের অস্বচ্ছ কুয়াশা আর পাক খাওয়া, সব মিলিয়ে যেন একটা ভয়ের স্বপ্ন। কোনো রকমে জলাভূমির বাইরে শক্ত জমিতে এসে যখন পা দিলাম, তখন আমরা দুজনেই ঘামছি। খনন করে হেঁটে প্রায় যখন গ্রামে পৌঁছে গিয়েছি, একবার কেন যেন তিনকড়ি পেছন ফিরে তাকালো। তারপরেই থমকে দাঁড়িয়ে গিয়ে আমাকে বলল, দেখ রাম, দেখ কি কাণ্ড। তাকিয়ে দেখলাম সেদিকে আকাশটা অদ্ভুত নীল রঙে ভরে গিয়েছে। তীব্র আলো নয়, মৃদু জ্যোৎস্নার মতো আভা। আর তার মধ্যে দিয়ে কি একটা জিনিস যেন জলার ভেতর থেকে উঠে আকাশে মিলিয়ে যাচ্ছে। ভালো করে বুঝতে না বুঝতে জিনিসটা আলোর পরিধির বাইরে চলে গেল। আমরা দুজন অবাক হয়ে তাকিয়ে রইলাম। আলোটাও একটু একটু করে ম্লান হয়ে শেষে মিলিয়ে গেল। গ্রামে ঢুকে দেখলাম বেশ হইচই শুরু হয়ে গিয়েছে। অনেক মানুষ বেরিয়ে এসেছে বাইরে। কে যেন গাঢ় হাতে মাঠে যাবার সময় দক্ষিণ পশ্চিম দিগন্তে নীল আলোটা দেখতে পেয়ে চেঁচিয়ে লোকজন ডাকে। একেবারে মিলিয়ে যাবার আগে অন্তত 7-8 জন মানুষ দেখেছে আলোটা। যারা পরে বেরিয়েছে তারা এখন প্রত্যক্ষদর্শীদের কাছে বিবরণ শুনছে। বিশু ভট্টাচার্য বললেন, পরপর 2 দিন। আর নিশ্চয় তোমরা অবিশ্বাস করবে না। এখন তো নিজের চোখে দেখলে। কালকেই তোমরা বলেছিলে আমি আফিংয়ের ঝোঁকে খেয়াল দেখেছি। আজ নিশ্চয়ই আর তা বলবে না। আগামীকাল কালী পুজো। রক্ষে কালীর মন্দিরে ভালো করে পুজো দাও সবাই। এসব ভালো লক্ষণ নয়। রঘু চৌধুরী বললেন, ঠিকই, আজ হচ্ছে ভূত চতুর্দশী। ছোটবেলা থেকে শুনে আসছি। আর সন্ধ্যের পর থেকে প্রেতের দল বাতাসে মিশে ঘুরে বেড়ায়। তোমরা তো কেউ আজকাল কিছু মানো না। আধুনিক যুগ এসেছে, এই গোলমালে কেউ খেয়ালই করেনি আমরা বাইরে থেকে এসে গ্রামে ঢুকেছি। নইলে বকাঝকা খেয়ে মরতে হতো। পরের দিন কালী পুজো। কথা রইল, তিনকড়ি আর আমি বিকেল 3টে নাগাদ রক্ষাকালীর মন্দিরের সামনে দেখা করব। পরের দিন যথাসময়ে মন্দিরের সামনে গিয়ে দেখি তিনকড়ি আমার আগে এসে হাজির হয়েছে। মন্দিরে আর সারা রাত ধরে পুজো হবে, তার প্রস্তুতি চলছে পুরোদমে। তিনকড়ি আমাকে একদিকে টেনে নিয়ে গিয়ে বলল, রাম চল, আমরা জলার দিকটা আজ আর একবার ঘুরে আসি। দিনের বেলা তো কোনো ভয় নেই। কাল কি দেখেছি। নীল আলোটা তো সত্যি, আমরা ছাড়াও গ্রামের কত লোক দেখেছে। একটু ভেবে তিনকড়ি বলল, তবু চল যাই, বেলা থাকতে থাকতে ফিরে আসব। গতকাল এত ভয় পেয়েছিলাম, আজই আবার সেখানে রওনা হলাম দুজনে মিলে। সেই বয়সে সবই সম্ভব ছিল। তাছাড়া ঝকঝকে সূর্যের আলোয় অপ্রাকৃত ভয় থাকে না। জলার ভেতর ঢুকে আজ প্রথমেই যেটা অনুভব করলাম তা হলো কাল রাত্রে সেই দম বন্ধ করা ভয়ের পরিবেশটা আর নেই। কেবল দিনের আলো রয়েছে বলে নয়, অমঙ্গলের প্রভাবটা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। ঘাস জমির দ্বীপে পৌঁছে আমরা অবাক হয়ে তাকিয়ে রইলাম। বড় গাছটা সেখানে নেই মানে একেবারেই নেই। আমরা এগিয়ে গিয়ে জমি পরীক্ষা করে দেখলাম, বড় একটা গাছ উপড়ে ফেললে তো সেখানে তার চিহ্ন থাকবে, মাটিতে তার গর্ত থাকবে। কিচ্ছু নেই। দিব্যি সমান ঘাসে ছাওয়া জমি। গেল কোথায় অত বড় গাছটা? যেভাবে এসেছিল সেভাবেই কি ফিরে গিয়েছে? ওই গাছটাকে কি কাল রাত্রিরে আমরা আকাশে উঠে যেতে দেখেছিলাম? বললাম, তিনু, কাল আমরা আলো আঁধারিতে ভুল দেখিনি তো? হয়তো গাছটাছ কিছু ছিল না, সবটাই আমাদের চোখের ভুল হতে পারে। তিনকড়ি দৃঢ় গলায় বলল, হতে পারে না, কারণ আমি গাছটায় হেলান দিয়ে বসেছিলাম। জিনিসটার বাস্তব ছোঁয়া পেয়েছি। তাছাড়া শার্টের পকেট থেকে একটা সবুজ রঙের ভাঁজ করা কী জিনিস বের করে আমার হাতে দিয়ে বলল, তাছাড়া এইটে তো আর মিথ্যে নয়, চোখের ভুল নয়। গতকাল রাত্রিরে দেখা ভুতুরে গাছের একখানা পাতা। তিনকড়ি বলল, কি ভেবে একখানা পাতা পকেটে রেখে দিয়েছিলাম, নিচেই পড়েছিল। আমরা দুজনে মিলে অনেক খুঁজলাম, না
আর একটাও পাতা পড়ে নেই। সমস্ত চিহ্ন নিয়ে গাছটা মিলিয়ে গিয়েছে, কেবল 3 কড়ির রেখে দেওয়া পাতাটা ছাড়া। গ্রামে ফিরে এসে অনেককে পাতাটা দেখিয়েছিলাম, কেউ চিনতে পারেনি। বহু বছর বাদে অবশ্য জানতে পেরেছিলাম ওটা কী গাছের পাতা। কাশী গিয়েছিলাম বিশ্বনাথ দর্শন করতে। একদিন সেখান থেকে দেখি মহাকালীর পুজো দিতে গিয়ে পাহাড়ের কোলে জঙ্গলের মধ্যে ওই গাছ। যে পান্ডা আমাদের সঙ্গে ছিল তাকে জিজ্ঞাসা করতে সে বলল, ওই বড় গাছটা, ওর নাম বাবু বুদ্ধ নারিকেল। বিহার আর উত্তরপ্রদেশের জঙ্গলে দেখা যায়। বললাম, বাংলাদেশে হয় না? না বাবু, শুকনো পাথুরে মাটি ছাড়া বুদ্ধ নারিকেল জন্মায় না। পরে অনেককে জিজ্ঞাসা করে জেনেছি সত্যি ওই গাছ বাংলায় হয় না। পান্ডার কথা শুনে আমার মনে পড়ে গেল ফেলে আসা প্রথম যৌবনের স্মৃতি। সেই মামাবাড়ির গ্রাম, ভূচতুর্দশীর নিকষ কালো রাত, বন্ধু 3 কড়ি, সব কোথায় মিলিয়ে গিয়েছে। মামারা কেউ আর বেঁচে নেই। তাদের ছেলেপুলেরাও একজন ছাড়া সবাই জীবিকার সন্ধানে ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়। আর কখনো সে গ্রামে যায়নি। 3 কড়িও এখন কোথায় আছে কে জানে। অনেক দিন তার সঙ্গে যোগাযোগও নেই। রাম গাঙ্গুলির গল্প শেষ হতে সবাই কিছুক্ষণ চুপ। তারপর পতিরাম মজুমদার বললেন, সরসী ভাইয়া, এবার কিন্তু আমাকে উঠতেই হবে। কিন্তু এরপর তো আর একা যেতে পারবো না, গা ছমছম করবে। তুমি বলেছিলে তোমার লোক সঙ্গে যাবে, তাই একজনকে কাউকে দাও। ঠাট্টা করলে করো ভাই, আমি অপারগ। সরসী চ্যাটার্জি বললেন, কেউ ঠাট্টা করছে না, লোক দিচ্ছি সঙ্গে। আদিনাথ চক্রবর্তী বললেন, ওঠবার আগে আমার কাহিনীর শেষটা বলি। পতিরাম বললেন, এখনো শেষটা বাকি? ভয় নেই, 2টো কথা মাত্র। অমর বিষ্ণুমূর্তি খুঁজে দিয়ে গিয়েছিল ঠাকুমার মৃত্যুর পর। তার ভবিষ্যৎবাণী যে সত্যি সে কথা জানান দিয়ে গিয়েছিল, কিন্তু তার 3য় ভবিষ্যৎবাণীটাও যে সত্যি সেটা বুঝতে পেরেছিলাম অনেক পরে। সে বলেছিল আমাদের বংশে একজন অদ্ভুত চরিত্রের উদাসীন সাধকের জন্ম হবে। সংসারী হয়েও সে বৈষয়িক হবে না। কবে, কোথায়, কার ঘরে তার জন্ম হবে সেটাই কেবল সে বলেনি। শুধু বলেছিল এই শিশুর জন্মের মুহূর্তে আশ্চর্য এক নীল উল্কাপাত হবে আকাশে। তা দেখলে আমরা বুঝতে পারব। বহুদিন পরে, তখন ছোটবেলার এ কাহিনী প্রায় ভুলে গিয়েছি। আমার 3য় ছেলের জন্মের সময় আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত এক বিশাল নীল রঙের আলো ছড়ানো উল্কা ছুটে গেল। একজন দাই আঁতুড়ঘর থেকে উঠোন পেরিয়ে গরম জল আনতে যাচ্ছিল ভেতর বাড়িতে। তার চিৎকারে সকলে উঠোনে বেরিয়ে এসে দৃশ্যটা দেখলাম। সচরাচর অতক্ষণ ধরে উল্কা জ্বলতে জ্বলতে অতটা আকাশ পার হয় না। সেই আলো মিলিয়ে যাবার সঙ্গে সঙ্গে আমার ছেলের জন্ম। তার নাম তারানাথ চক্রবর্তী। আদিনাথের এক ছেলে ছোটবেলা থেকে সংসার ত্যাগী, মাঝে মাঝে বাড়ি আসে আবার কোথায় চলে যায়। এটা তার জীবনের গভীর ব্যথার জায়গা। আড্ডাধারীরা সে কথা জানেন বলে চুপ করেই রইলেন। আদিনাথ বললেন, এখন তার বয়স 22 কি 23, কোথায় আছে কে জানে। বছরখানেক আগে একবার 7 দিনের জন্য এসেছিল, তারপর আবার নিরুদ্দেশ। ছেলে আমার খুবই ভালো, চমৎকার সংস্কৃত জানে। পণ্ডিতেরা তার সঙ্গে পেরে ওঠে না। কোথা থেকে শিখল সে এক রহস্য। স্কুল কলেজে তো কখনো পড়েনি। দোষের মধ্যে ওই এক বাড়িতে মন বসে না। জানি না আবার কবে তার দেখা পাবো। আড্ডাধারীরা তারানাথকে দেখেছেন। 8-10 বছর আগে সে বাড়ি ছেড়ে চলে যায়। তার আগে অবধি এই গ্রামে সে মানুষ হয়েছে। সমবেদনা সূচক নীরবতা পালন করা ছাড়া তাদের কিছু করবার নেই। আদিনাথ বললেন, যাক আমার ভাগ্য, আপনারা আশীর্বাদ করুন। যেখানেই থাকুক সে যেন ভালো থাকে।